কাজী ফার্ম স্পন্সার্ড দীপ্ত আলাপে অর্থনীতির ৪৫তম পর্বে সবাইকে শুভেচ্ছা। আমি আশরাফ চৌধুরী। আজকের পর্বে আমরা কস্ট অর্থাৎ ব্যয় এই কনসেপ্টটি আলোচনা করার চেষ্টা করব। আসুন শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, একটা ফার্মের জন্য কস্ট বা ব্যয় গুরুত্বপূর্ণ কেন? আমাদের প্রোডাকশন ফাংশন বা আউটপুট ফাংশনটা আমরা দেখি আবার। কিউ ইজ এ ফাংশন অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল। আমাদের বাম পাশে আছে আউটপুট, ডান পাশে আছে ইনপুটস, লেবার আর ক্যাপিটাল। জেরেমি বেনথাম নামে একজন অর্থনীতিবিদ ছিলেন। উনি একটা তত্ত্ব দেন, অর্থনীতিতে আমরা যখন সিদ্ধান্ত নেই তখন আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে প্লেজার এবং পেইন, এই দুটোকে চিহ্নিত করা। প্লেজার আমাদেরকে যে জিনিসটা আনন্দ দেয়, পেইন আমাদেরকে যে জিনিসটা কষ্ট দেয়। উনি এটাকে একটা বাইনারি চয়েস হিসেবে দেখেছিলেন, দুটো। ফার্মের জন্য আউটপুট হচ্ছে প্লেজার, যে জিনিসটা হাউসহোল্ডের ক্ষেত্রে ইউটিলিটি। সেখানে আমরা দেখেছিলাম কি, ইউটিলিটি ইজ আ ফাংশন অফ এক্স আর ওয়াই। ফার্মের জন্য পেইন হচ্ছে লেবার আর ক্যাপিটাল, কারণ এটা ফার্মের একটা খরচ। হাউসহোল্ডের জন্য ফাংশন অফ এক্স আর ওয়াই যে আমরা বলেছি, এক্স আর ওয়াই তাকে কিনতে হয়েছে, সেটা তার জন্য একটা এক্সপেন্ডিচার ছিল। তাহলে এখন কমন সেন্স থেকে আমরা বলতে পারি যে একটা ফার্ম লেবার আর ক্যাপিটাল মিনিমাম কম্বিনেশনটা চিহ্নিত করার চেষ্টা করবে। এই কারণে ফার্মের ক্ষেত্রে কস্ট আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। কস্ট আলোচনাটা আরেকটা কারণে গুরুত্বপূর্ণ, ফার্মের লক্ষ্য হচ্ছে সে প্রফিট করবে, মুনাফা করবে। তো মুনাফা সে কীভাবে করবে? তার একটা রেভিনিউ আসবে আর তার একটা কস্ট আছে। তাহলে মুনাফা হবে আর মাইনাস সি। ফার্ম চেষ্টা করবে এই বিয়োগ ফলটা আর মাইনাস সিকে যত বড় করা যায় তাতেই সে বেশি খুশি। তাহলে আর যত উপরে উঠবে, সি যত নিচে নামবে, সেটা হচ্ছে ফার্মের প্রধান লক্ষ্য। এইসব কারণে কস্ট আলোচনাটা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। কস্ট আলোচনায় আমরা প্রথমে যে দুটো কস্ট চিহ্নিত করি, এই দুটোর নাম হচ্ছে অ্যাকাউন্টিং কস্ট আর ইকোনমিক কস্ট। নাম থেকেই বোঝা যাচ্ছে যে অর্থনীতিবিদরা বা ইকোনমিক্সের ছাত্ররা কস্টকে একভাবে দেখে, যার নাম অবশ্যই ইকোনমিক কস্ট। হিসাব বিজ্ঞানে কস্টকে নিশ্চয়ই তাহলে আরেকভাবে দেখায়। হিসাব বিজ্ঞানে কস্টকে তাহলে নিশ্চয়ই আরেকভাবে দেখা হয়, এটা নাম আমরা দিচ্ছি অ্যাকাউন্টিং কস্ট। এখন অ্যাকাউন্টিং কস্ট দিয়ে আমরা আগে শুরু করি। অ্যাকাউন্টিং কস্ট হচ্ছে আমাদের পকেট থেকে কি কস্টটা বের হচ্ছে, অর্থাৎ যে কস্টগুলো আমরা চোখে দেখতে পারি। আর একটা ফার্ম অবশ্যই ক্যাপিটাল সরঞ্জাম কিনবে। এই ক্যাপিটাল সরঞ্জাম ফার্ম নিশ্চয়ই এক বছর সময় ব্যবহার করবে না। যেমন ধরা যাক, ফার্ম একটা গাড়ি কিনলো, গাড়ির আয়ু হয়তো 5 বছর হবে। তাহলে এই গাড়ির প্রতি বছর একটা ডেপ্রিসিয়েশন কস্ট আছে। এই ডেপ্রিসিয়েশন কস্টটা অ্যাকাউন্টেন্টরা হিসাব করে। তাহলে অ্যাকাউন্টিং কস্টকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? অ্যাকচুয়াল এক্সপেন্স। অ্যাকচুয়াল এক্সপেন্স কি? যে খরচগুলো আমরা চোখে দেখি, আমরা মাপতে পারি, এগুলো হচ্ছে অ্যাকচুয়াল এক্সপেন্স। এবং এর মধ্যে হচ্ছে সরাসরি খরচ আর হলো ডেপ্রিসিয়েশন কস্ট। এখন আমরা দেখি ইকোনমিক কস্ট বলতে আমরা কি বুঝি। ইকোনমিক্স হচ্ছে সায়েন্স অফ স্কেরসিটি। আমরা অভাব নিয়ে আলোচনা করি। অভাব আছেই বলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়, অভাব আছেই বলে আমাদেরকে একটা ভালো দিকে যাওয়ার চেষ্টা করতে হয়। তাহলে ইকোনমিক কস্ট যখন আমরা হিসাব করব, তখন আমরা অ্যালোকেশন অফ রিসোর্সেস, অর্থাৎ যে সম্পদ আমাদের আছে এটা কিভাবে সুষ্ঠুভাবে আমরা বিভিন্ন খাতে প্রয়োগ করতে পারি বা অ্যালোকেট করতে পারি, এই কথাটা যদি আমরা বলি, সেই ক্ষেত্রে আমাদের আরেকটা কনসেপ্ট চলে আসে যেটা আমরা জানি, সেটা হচ্ছে অপরচুনিটি কস্ট। এখন আমরা দেখি, আমরা একটা উদাহরণ দেখব। এটার অ্যাকাউন্টিং কস্টটা হিসাব করব, এরপরে আমরা ইকোনমিক কস্টটা হিসাব করব। মিজানের পরিবার নিজেদের বাসায় থাকে। তো নিজেদের বাসায় থাকলে মিজানদের পরিবারের খরচ কি আছে?
খরচ আছে খাবারে, কাপড় চোপড় আছে, শিক্ষায় আছে, স্বাস্থ্য খাতে খরচ আছে, যোগাযোগ মাধ্যম বা ট্রান্সপোর্টে খরচ আছে, আর কিছু এন্টারটেইনমেন্টে খরচ হয়। তাহলে একজন অ্যাকাউন্ট্যান্ট যখন মিজানের পরিবারে খরচ দেখবে, তখন কিন্তু অ্যাকাউন্ট্যান্ট এই কয়টা খাতের খরচগুলো হিসাব করবে। অর্থনীতিবিদ কিন্তু এইটা করবে না। কেন? মিজানের বাসা যদিও তাদের পরিবারের, তাদেরকে ভাড়া দিতে হয় না। অর্থনীতিবিদ তখন হিসাব করবে এই বাসা যদি ভাড়া দেওয়া হতো তাহলে আমরা অপরচুনিটি কস্টটা বের করতে পারতাম। কেন? যেহেতু মিজানের পরিবার এটা ভাড়া দিচ্ছেন না, সেই জন্য মিজানের পরিবারে কিন্তু একটা সেভিংস হচ্ছে। এই সেভিংসটাই হচ্ছে তাদের অপরচুনিটি কস্ট। তাহলে অ্যাকাউন্ট্যান্টরা একভাবে কস্ট দেখে, ইকোনমিক্সে আমরা কস্ট দেখি আরেকভাবে। ইকোনমিক্সে যখন আমরা অপরচুনিটি কস্ট দেখি, এই অপরচুনিটি কস্ট কিন্তু উজ্জ্বল থাকে, হিডেন থাকে। অ্যাকাউন্ট্যান্টরা বা হিসাব বিজ্ঞানীরা যখন কস্ট দেখে, এই কস্টগুলো কিন্তু হিডেন না, এটা চোখে দেখা যায় বলেই তারা হিসাব করতে পারে। অ্যাকাউন্টিং কস্ট, ইকোনমিক কস্ট, এই দুটো আলোচনার পরপর আমরা সাঙ্ক কস্ট এই কনসেপ্টটা আবার দেখব। কিন্তু এখন দেখব একটু ভিন্ন কনটেক্সটে। সাঙ্ক কস্টটা আমরা আলাপে অর্থনীতি একদম প্রথম দিকে কিভাবে সংজ্ঞায়িত করেছিলাম? আমরা বলেছিলাম আমাদের সামনে যদি তিনটা অপশন থাকে এ, বি, সি, এবং এই তিনটা অপশনের বেনিফিট এবং কস্ট, এই দুটার হিসাব যদি তিন রকম হয়, আমরা এই তিনটা অপশনকে র্যাঙ্ক করতে পারবো। এবং র্যাঙ্ক আমরা কি করেছি? অপশন এ বি এর থেকে ভালো, অপশন বি থেকে অপশন সি ভালো। আমরা আরেকভাবে এটা বলেছিলাম যে আমাদের তিনটা অপশনকে যখন আমরা র্যাঙ্ক করি বেস্ট, বেটার, গুড, তাহলে আমরা যেটা চিহ্নিত করতে পারি, আমরা অবশ্যই বেস্টটাকে নেব। সেকেন্ড বেস্ট সবসময় বেটার অপশনটা থাকবে, সেটা আমাদের অপরচুনিটি কস্ট ওই বিশেষ সিদ্ধান্তটা নেয়ার পরে ওই সিদ্ধান্ত চলে গেছে, আমরা এ নির্বাচন করেছি, বিটা এখন আমাদের সামনে নেই, এটা এখন সাঙ্ক কস্ট। সাঙ্ক কস্ট আমাদের পরবর্তী সিদ্ধান্তকে প্রভাবিত করবে না। এটা আমাদের কস্ট অ্যানালাইসিসের একটা ফাউন্ডেশন অ্যাসাম্পশন। আমরা একটা উদাহরণ দিই। মিজান এখন বিশ্ববিদ্যালয়ে যাবে, তার সামনে তিনটা বিশ্ববিদ্যালয় আছে, এ, বি, সি। সে ওই রকমই র্যাঙ্ক করেছে, এ বি এর থেকে বেটার, বি সি এর থেকে বেটার। তাহলে সে এ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, বি বিশ্ববিদ্যালয়টা তার অপরচুনিটি কস্ট। সিদ্ধান্তটা নেয়ার পরে বি বিশ্ববিদ্যালয়ে কিন্তু তার সিদ্ধান্ত থেকে চলে গেছে, সেই হিসেবে সাঙ্ক কস্ট। সাঙ্ক কস্ট মানে হচ্ছে ডিসিশনটা চলে গেছে, কিন্তু আমাদের কস্ট আলোচনায় এখানে একটা জিনিস বলা দরকার। সাঙ্ক কস্টটা আমরা বলেছি অপশন বি। এই অপশন বি কিন্তু ইনভিজিবল না, সেটা আছে। মিজান বিশ্ববিদ্যালয়ে এতে ভর্তি হয়েছে, বিশ্ববিদ্যালয় বি কিন্তু এখনও আছে, বিশ্ববিদ্যালয় সিও আছে, কিন্তু এইগুলো তার পরবর্তী সিদ্ধান্তকে প্রভাবিত করবে না। সেই হিসেবে সাঙ্ক কস্ট, ঠিক আমরা এর আগে যেটা বলেছি যে সাঙ্ক কস্ট একবার চলে গেলে ডিসিশনটা চলে যায়, কিন্তু ওই অপশন বিটা কিন্তু এখনও আছে, এটা ইনভিজিবল না, ইকোনমিক কস্টের মতো। তাহলে আমাদের কস্ট অ্যানালিসিসে আমরা সাঙ্ক কস্টকে ইগনোর করব। এরপরে দুটো কস্ট আসে, একটা কস্টের নাম হচ্ছে ফিক্সড কস্ট, আরেকটা কস্টের নাম হচ্ছে ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট মানে হচ্ছে যে কস্টটা ভেরি করে, ফিক্সড কস্ট মানে সবসময় এটা ফিক্স থাকবে। এটা কিভাবে হবে? ফিক্সড কস্ট হচ্ছে যে কস্টটা পরিবর্তিত হয় না। ফার্মের কাজ কি? ফার্মের কাজ হচ্ছে উৎপাদন করা। তাহলে ফার্ম যতই উৎপাদন করুক না কেন, ওই ফিক্সড কস্টটা ঠিকই থাকবে। ফার্ম 1 ইউনিট আউটপুট যদি তৈরি করে, ফিক্সড কস্টটা যা থাকবে, ফার্ম 100 ইউনিট আউটপুটও যদি তৈরি করে, ফিক্সড কস্টটা ঠিক একই থাকবে। অর্থাৎ ফিক্সড কস্টের সাথে আউটপুটের কোনো সম্পর্ক নাই।
ফিক্সড কস্টের সাথে অপারেশনের কোনো সম্পর্ক নাই। একটা প্রশ্ন জাগতেই পারে, ফিক্সড কস্ট কি তাহলে বাদ দেওয়া যাবে না? ফিক্সড কস্ট অবশ্যই বাদ দেওয়া যাবে যখন আমরা লং রানে যাব, তখন ফার্ম চিন্তা করবে তার ফিক্সড কস্ট নিয়ে একটা সিদ্ধান্ত নিতে পারবে। আমরা একটা উদাহরণ দেই, এখন রমজান মাস চলছে, মিজানের স্কুল বন্ধ। তো মিজানের স্কুল যদি বন্ধও থাকে, এই মিনিমাম একটা বিদ্যুৎ খরচ আছে, সেই স্কুলটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য একটা মিনিমাম সিকিউরিটি দরকার। এই খরচগুলো তো মিজানের স্কুলকে বহন করতে হবে। যখন আবার ক্লাস শুরু হবে তখন ইলেকট্রিসিটি বিল বাড়বে। ক্লাস যখন শুরু হবে, শিক্ষকদের ক্লাস নেওয়া হবে, সেখানে স্কুলের একটা খরচ আছে। কর্মচারীরা থাকবেন, তাদের একটা খরচ আছে। এই খরচটা কিসের সাথে সম্পর্কযুক্ত? এই খরচটা আউটপুটের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ অপারেশনের সাথে। কিন্তু স্কুল যখন বন্ধ থাকে তখন যে মিনিমাম কস্টটা স্কুলকে বহন করতে হয় সেটা আমরা ফিক্সড কস্ট বলি। আরেকটা উদাহরণ দেই, একটা কারখানা যদি আজকে বন্ধ থাকে 5 দিন, মিজানের স্কুলের মতো খরচ আছে, কিন্তু কারখানা যেহেতু একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, এই কারখানা হয়তো কোনো ব্যাংকের থেকে কোনো ঋণ নিয়েছে। কারখানা উৎপাদন করুক আর না করুক, ঋণের যে ইন্টারেস্টটা পে করতে হবে, সেই ইন্টারেস্ট কিন্তু বন্ধ থাকে না। এটাও ফিক্সড কস্টের মধ্যে পড়ে যাবে, কেন? এই ইন্টারেস্টের সাথে আউটপুটের কোনো সম্পর্ক নাই। আরেকটা কারণে ফিক্সড কস্ট খুবই গুরুত্বপূর্ণ। একটা ফার্ম যদি একটা ইন্ডাস্ট্রিতে ঢুকতে চায়, সেই ঢোকার একটা কস্ট আছে তার। ফিক্সড কস্ট যদি কম হয় একটা ইন্ডাস্ট্রিতে ঢুকতে, তাহলে যে কেউ ওই ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারবে। একটা উদাহরণ দিই, আমরা রাস্তাঘাটে নেমে দেখব যে অনেক মানুষ কিন্তু টঙের চা বিক্রি করে, একটা ফ্লাস্কে চা নিয়ে যায়। কালকে সকালে যদি মিজানের বন্ধুরা মনে করে যে আমি চা বেচবো, এইভাবে আমার যখন ফ্রি টাইম থাকে আমি তখন চা বেচবো, আমার কিছু পকেট মানি আসলো, যে কোনো সময় তারা এই সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু ফিক্সড কস্ট যদি অনেক বড় হয়, তাহলে সেই ইন্ডাস্ট্রিতে ঢোকাটা কষ্টসাধ্য। আগামীকাল সকালবেলা মিজানের কোনো বন্ধু হয়তো ঘুম থেকে উঠে বলতে পারবে না আমি একটা মোবাইল কোম্পানি দিব, আমি একটা এয়ারলাইন্স দেব। এই ইন্ডাস্ট্রিতে ঢুকতে গেলে ঢোকার অনেক কষ্ট আছে, যার কারণে এই ঢোকাটা কষ্টসাধ্য। এই কথা বলার উদ্দেশ্যটা কি? এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, যে ইন্ডাস্ট্রিতে ঢুকতে ফিক্সড কস্ট অনেক বেশি, সেই ইন্ডাস্ট্রির ফার্মগুলোর একটা কনসেপ্ট আমরা এখন বলবো ইকোনমিজ অফ স্কেল থাকে। সেই ফার্মগুলোর মার্কেট পাওয়ার থাকে। যখন আমরা এরকম বড় ফার্মের দিকে আলোচনা করব, তখন আমরা এই কনসেপ্টগুলো আবার নিয়ে আসব এবং তখন দেখব কিভাবে উচ্চ ফিক্সড কস্ট ফার্মের সিদ্ধান্তকে প্রভাবিত করে। তো ভেরিয়েবল কস্টটা কি? ভেরিয়েবল কস্টটা যদি আমরা বইতে বলি ভেরিয়েবল কস্ট, এটাকে আমরা অপারেটিভ কস্ট বা অপারেশন কস্টও বলতে পারি। কারণ অপারেশন যদি আমরা না করি, কোনো উৎপাদন যদি না করি, ভেরিয়েবল কস্টের মান কিন্তু শূন্য থাকবে, তখন শুধুমাত্র ফিক্সড কস্ট থাকবে। ঠিক আছে? তাহলে টোটাল কস্টকে আমরা বলতে পারি ফিক্সড কস্ট যোগ ভেরিয়েবল কস্ট। এর মাঝে আরেকটা কস্ট আছে, এই কস্টটাকে আমরা বলি শাটডাউন কস্ট। শাটডাউন মানে আমরা কারখানা বন্ধ করে দিব। কখন কারখানা বন্ধ করবে? যখন একজন উদ্যোক্তা দেখবেন যে আউটপুট উনি তৈরি করছেন সেইটার কস্ট উনি রিকভার করতে পারছেন না। এখন আমরা আরেকভাবে বলি, উনি যে অপারেশন কস্ট আছে ওনার, এই অপারেশন কস্ট উনি রিকভার করতে পারছেন না, তখন উনি করবেন কি? উনি কিন্তু দোকান বন্ধ করে দেবেন। আমরা অনেকগুলো বিতানে যখন যাই, দেখব কিছু কিছু দোকানে শাটার বন্ধ থাকে, বাকি অনেকগুলো দোকানে কিন্তু বেচাকেনা হচ্ছে, শাটার বন্ধ থাকে। কেন?
ওই দোকানের উদ্যোক্তা বা ওই দোকানের মালিক তার অপারেশন কস্ট রিকভার করতে পারছেন না কোনো কারণে, সেজন্যই শাটার বন্ধ করেছেন। প্রশ্ন হচ্ছে শাটার বন্ধ না করে উনি ওই মার্কেট থেকে চলে যান না কেন, এক্সিট নিচ্ছেন না কেন? ওই যে ফিক্সড কস্ট আছে আমাদের, এই ফিক্সড কস্টটা হচ্ছে লং রানের সাথে সম্পর্কযুক্ত। লং রানেও যদি দেখা যায় যে ফার্ম লাভ করতে পারছে না, তখন ফার্ম সিদ্ধান্ত নিতে পারবে যে আমি ইন্ডাস্ট্রি থেকে চলে যাব। শর্ট রানে যখন থাকবে একটা ফার্ম, যদি দেখে তার অপারেশন কস্ট অর্থাৎ ভেরিয়েবল কস্ট রিকভার করতে পারছে না, ফার্ম তখন বন্ধ করে দেয়, শাটডাউন করে দেয়। এটা বলছি এই কারণে আমরা এভিসি, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, একটা গ্রাফ দেখব, ওটার মিনিমাম পয়েন্ট থেকে আমরা সাপ্লাই কার্ভ তৈরি করব। এটা তখন এই কনসেপ্টটা আমরা ব্যবহার করতে পারবো। কখন আমরা ফিক্সড কস্ট নিয়ে আলোচনা করব, কখন আমরা ভেরিয়েবল কস্ট নিয়ে আলোচনা করব, এই প্রশ্নের উত্তর দিতে পারবে আমাদের টাইমটা কি। যদি আমরা শর্ট রানে থাকি, শর্ট রানে দেখা যায় অধিকাংশ কস্ট কিন্তু ফিক্সড কস্ট থাকে। কেন? আমরা যাদেরকে নিয়োগ দিয়েছি, যেসব লেবার, তাদেরকে হুট করে কিন্তু আমরা লে অফ করতে পারবো না, হুট করে বলতে পারবো না যে আপনারা চলে যান, আপনাদেরকে লে অফ করা হলো। একইভাবে যেসব ক্যাপিটাল ইকুইপমেন্টস একটা ফার্ম কিনেছে, সেই ক্যাপিটাল ইকুইপমেন্টসগুলো কিন্তু সহসা বদলাতে পারবে না বা বিক্রি করে দিতে পারবে না। শর্ট রান এবং লং রানের মাঝখানে একটা মিডিয়াম টার্ম আছে বা মিডিয়াম রান। এই মিডিয়াম রানের যখন ফার্ম থাকে, তখন কিন্তু ফার্ম কিন্তু সিদ্ধান্ত নিতে পারে যে লোকজন বেশি হয়ে গেছে, তাহলে আমি কিছু লেবার কমাই। তখন এটা ফ্লেক্সিবল হতে পারে ফার্ম। একইভাবে একটা গাড়ি 5 বছর আগে কিনেছিল, এই গাড়িটা পুরনো হয়ে গেছে, এই গাড়িটা এখন বদলাতে হবে, তখন কিন্তু অনেক ফ্লেক্সিবল থাকতে পারে। এইরকম করতে করতে লং রানে যখন যাবে, তখন সমস্ত ইনপুটসগুলো ভেরিয়েবল হবে, তখন ফার্ম সিদ্ধান্ত নিতে পারে ইন্ডাস্ট্রিতে থাকবে নাকি এক্সিট করবে। আগামী পর্বে আমরা টোটাল কস্ট ফাংশন, অ্যাভারেজ কস্ট ফাংশন, মার্জিনাল কস্ট ফাংশন দেখার চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজে লাইক দেবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।